গুড ইভিনিং। সো আমরা খুব দেরি করব না, আর তাড়াতাড়ি করে আমরা চেষ্টা করব যে যতটা পোর্শনস কভার করা যায় তার চেষ্টা করব, তাই খুব একটা এক্সপ্লেন করব না, যতটুকু দরকার ততটুকু আমরা পড়ব। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1, আ নার্স ইজ ডিরেক্টেড টু অ্যাডমিনিস্টার হাইপোটনিক আইভি সলিউশনস টু পেশেন্ট। She should use option A 0.45% NaCl, option B 0.9% NaCl, option C 5% dextrose and option D dextrose with NS। দেখো কোয়েশ্চেনে কি চেয়েছে, হাইপোটনিক আইভি সলিউশন পেশেন্টকে দেবে, তাহলে কোন সলিউশনটা সে ইউজ করবে? অপশন এ আছে 0.45% NaCl। আমরা আগের দিনই পড়েছিলাম 0.45% NaCl কি, এটা একটা হাইপোটনিক সলিউশন, তাই তো। 0.9% NaCl কি, আইসোটনিক সলিউশন। 5% ডেক্সট্রোজ কি, এটা ইনিশিয়ালি তো আইসোটনিক থাকে, বাট when it মানে অনেকটা বেশি ভলিউম যখন আমি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে সেটা আইসোটনিক থেকে বডিতে গিয়ে হাইপোটনিকে রূপান্তরিত হয়ে যায়, তখন it turns to be hypotonic। আর ডেক্সট্রোজ উইথ NS কি, ডেক্সট্রোজ উইথ NS বলেছে, দেখো মানে NS যখন শুধু দেবে আমরা সবসময় ধরবো নর্মাল স্যালাইন 0.9%, ঠিক আছে। 0.9% নর্মাল স্যালাইন যেটা, সেটা তোমার আমরা হাইপারটনিক সলিউশন। তাহলে আমাদের কোয়েশ্চেনে চেয়েছে আইসোটনিক সলিউশনকে দিতে বলেছে পেশেন্টকে, তাহলে হাইপোটনিক আইভি সলিউশন দিতে বলেছে, সেক্ষেত্রে রাইট আনসার হলো অপশন এ 0.45% NaCl। আমি আগের দিন তোমার ভিডিওতে হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক সলিউশনস কি এবং কিভাবে কাজ করে এবং কি কি হতে পারে সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা শুধুমাত্র যে মানে ইম্পর্টেন্ট যে কটা সলিউশনস তোমার হাইপোটনিকের মধ্যে পড়ে শুধু ওইটুকু দেখব, খুব বেশি দেখব না। হাইপোটনিকের মধ্যে মাথায় রাখবে, সব মনে রাখার দরকার নেই। তোমার 0.45% নর্মাল স্যালাইন মনে রাখবে, 0.45 মানে হাফ NS এবং 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার। 5% ডেক্সট্রোজ ইনিশিয়ালি আইসোটনিক থাকে অ্যান্ড দেন ইট টার্নস আউট টু বি হাইপোটনিক। আইসোটনিকে দেখো আমাদের RL আছে 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার অ্যান্ড 0.9% নর্মাল স্যালাইন, ঠিক আছে। রিঙ্গাল ল্যাক্টেট আমরা শুধুমাত্র নর্মাল স্যালাইন আমরা ব্লাড ট্রান্সফিউশনে ইউজ করবো, বাকি অন্য কোনো মানে সলিউশনস আমরা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ইউজ করব না। ডেক্সট্রোজ তোমার লাইসিস করে দেয় যে সেলসগুলো আছে সেগুলোর, এবং রেড ব্লাড সেলসের। আর তোমার রিঙ্গাল ল্যাক্টেটের মধ্যে তোমার ক্যালসিয়াম থাকে যেটা তোমার ক্লট করে দেয়, সেক্ষেত্রে এই জন্য আমরা এই দুটোকে ইউজ করি না। তাছাড়া হাইপারটনিক সলিউশনসের মধ্যে আমাদের কী কী আছে, 3% স্যালাইন আছে, ডেক্সট্রোজ 10% ইন ওয়াটার আছে, ডেক্সট্রোজ 5% ইন 0.9% নর্মাল স্যালাইন এবং ডেক্সট্রোজ 5% ইন 0.45% নর্মাল স্যালাইন। তাছাড়া আমরা কী পড়েছিলাম, প্লাজমা এক্সপ্যান্ডার্সের মধ্যে ক্রিস্টালয়েডস হয় এবং কোলয়েডস হয়। এতক্ষণ আমরা যে মিনারেল সল্টস অ্যান্ড তার ফ্লুইডসগুলো পড়ছিলাম, মানে এই ডেক্সট্রোজ, নর্মাল স্যালাইন, এগুলো ক্রিস্টালয়েডসের মধ্যে পড়ে। কোলয়েডসের মধ্যে কোনগুলো পড়ে, অ্যালবুমিন, ডেক্সট্রান, হাইড্রক্সি ইথাইল এবং ব্লাড প্রোডাক্টস যেগুলো হয় সেগুলো। আচ্ছা, চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে কি বলেছে, which fluid is given in hypovolumic shock? ডাইরেক্ট কোয়েশ্চেন, হাইপোভলিউমিক শকে আমরা কোন ফ্লুইড দেবো? হাইপোভলিউমিক মানে কি, হাইপো মানে কম, ভলিউমিক মানে তোমার ভলিউম, মানে বডি থেকে যখন তোমার এক্সেস অ্যামাউন্টের ভলিউম লস হচ্ছে, মানে কি ফ্লুইড লস হচ্ছে, ব্লাড লস হচ্ছে, যে কোনো হেমারেজ হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টস হতে পারে, বা তোমার সিজারিয়ান ডেলিভারি, বা তোমার এমনি তোমার কোনো সার্জারি হতে পারে, সেক্ষেত্রে তোমার এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইড লস হলে তখন সেটা হাইপোভলিউমিক শকেই রেজাল্ট করতে পারে। হাইপোভলিউমিক শকের কারণে আমাদের দেখো বডিতে যখন ভলিউম হুট করে অনেকটা কমে যায় তখন সেটা কার্ডিয়াক ইম্প্যাক্ট করে একটা, সে কারণে এটা তোমার একটা ইমার্জেন্সি। তাই এই সময় আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যাতে আমরা বডির মধ্যে যে ফ্লুইডটা আছে সেটাকে রিপ্লেস করতে পারি। সেটা কি করে করব? তাই হাইপোভলিউমিক শকের জন্য আমাদের সবসময় প্রায়োরিটি যে আমরা আইসোটনিক ফ্লুইড দেবো। আইসোটনিক ফ্লুইড কেন? আমাদের মেন প্রায়োরিটি তখন যাতে আমরা রিপ্লেস করতে পারি ফ্লুইডটাকে, তাই তো, বডিতে আমরা রিপ্লেস করে উঠতে পারি যাতে। তাহলে বডিতে আমরা রিপ্লেস করার জন্য কোন ফ্লুইড আমার লাগবে? ফার্স্ট বডিতে আমাদের রিপ্লেস করার জন্য যেটা আইসোটনিক, যেটা ব্লাডের সাথে তোমার অসমোটিক গ্রেডিয়েন্ট সেম, যেখানে কোনো অসুবিধা হবে না, সেরকম ফ্লুইড আমরা ইউজ করবো। তাহলে আইসোটনিক ফ্লুইডের মধ্যে আমাদের কী কী আছে? 0.9% NaCl আর তাছাড়া 5% ডেক্সট্রোজ ইন ওয়াটারও আমরা দেওয়া থাকি, কিন্তু 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার দিলে তোমার অনেক সময় তোমার ইনসুলিন বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা ওটাকে প্রেফার করি না। তাই আমরা দেখো কোয়েশ্চেন অপশানে যা আছে 0.9% NaCl ইজ দ্য রাইট আনসার। কেন? এটা আইসোটনিক ফ্লুইড।
10% ডেক্সট্রোজ হাইপারটনিক, 5% ডেক্সট্রোজ ইন NaCl এটাও হাইপারটনিক, 5% ডেক্সট্রোজ ইজ তোমার আইসোটনিক, বাট পরে পরে ওটা হাইপোটনিক হয়ে যায়, তাই ডেক্সট্রোজ ইন এক্সেস 5% ডেক্সট্রোজ ইন এক্সেস অ্যামাউন্ট ইন ওয়াটার আমরা দেবো না। 0.9% NaCl ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, কয়েকটা আমরা কোন কোন অসুবিধার সময় কি কি ফ্লুইড আমরা দিয়ে থাকি সেটা একবার দেখে নেব। বার্নসের সময় আমরা রিঙ্গল ল্যাক্টেট দিয়ে দিই। কেন দিই? বিকজ ফার্স্ট অফ অল ইটস আইসোটনিক ফ্লুইড অ্যান্ড তাছাড়াও তোমার এটার মধ্যে অনেক কিছু ইলেকট্রোলাইটস আছে যেগুলো আমাদের বডিতে রিপ্লেস করে বার্নসের সময়। ডায়রিয়ার সময় আমরা আরএল দিই বা এনএসও দিই অনেক সময়। আরএল কেন বলছে? কারণ এখানে এটা অ্যাসিডোসিস কারেক্ট করতে পারে এবং ফ্লুইড লস তো অবভিয়াসলি করে, কারণ এটা আইসোটনিক ফ্লুইড। ভমিটিংয়ের ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন দিয়ে থাকি এবং সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড রিপ্লেসমেন্ট তোমার হয়, যার কারণে আমরা নর্মাল স্যালাইন প্রেফার করি। যখন ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস হয় সেক্ষেত্রে আমরা রিঙ্গল ল্যাক্টেট দিই। আর বিকজ তোমার রিঙ্গল ল্যাক্টেট আমরা কেন আরও প্রেফার করি? কারণ এটা আমাদের ভলিউম এক্সপ্যান্ড করতে সাহায্য করে বিফোর দ্য ইনসুলিন গেটস হাইকড। ঠিক আছে। আর ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমি আগেই বললাম নর্মাল স্যালাইন ইজ দ্য প্রেফার্ড ফ্লুইড। তাছাড়া তোমার হেড ইনজুরিতে তোমার নর্মাল স্যালাইন আমরা দেবো এবং অন্যান্য যে কোনো হাইপোটনিক সলিউশনস আমরা দেবো না, যাতে করে সেরিব্রাল এডিমার মতো কিছু না হয়। ডিহাইড্রেশন বা আমরা আগেই জানি হাফ নর্মাল স্যালাইন দিতে পারি। এটা যাতে অল্প ডিহাইড্রেশনের জন্য, এক্সেস হলে তখন আবার অনেক অসুবিধা হতে পারে, কমপ্লিকেশনস হতে পারে, সে কারণে আমরা ডিহাইড্রেশনের সময় হাফ নর্মাল স্যালাইন দিই। ইন্ডিয়ার সেটিংসে তুমি দেখবে নর্মাল স্যালাইনই দিয়ে থাকে। 0.45% NS মানে হাফ NSের থেকে অনেক সময় CHC PHCগুলোতে যদি যাও তখন তোমার ইউজুয়ালি তোমার নর্মাল স্যালাইন দেয়, বাট হাফ স্যালাইনও দেওয়া যায় জেন্টাল ডিহাইড্রেশনের জন্য। যখন এক্সেস হয় তখন নর্মাল স্যালাইনই দেয়, যখন মাইল্ড বা মডারেট, স্পেশালি মডারেটেও তোমার হাফ নর্মাল স্যালাইন দিতে পারে। লিভার ফেলিয়ার তোমার অ্যালবুমিন দেওয়া হয়, এটা তোমার কোলয়েডস, যাতে তোমার ফ্লুইডটাকে সার্কুলেশনের জন্য আনতে পারে। আচ্ছা, এখানেও সেমই আছে, আমি জাস্ট আরেকটা তোমাদের যাতে পড়তে সুবিধা হয় সে কারণে আমি রেখেছি, তোমরা দেখে নিতে পারো, বাট খুব বেশি ডিটেলসে যেও না, যতটুকু বললাম টাইপস অফ ফ্লুইডস মানে আইসোটনিক ফ্লুইডের মধ্যে কী কী আছে এক্সাম্পলস, এগুলো একবার দেখবে আর কোথায় কখন ইউজ হয়। যেমন আইসোটনিক ফ্লুইড আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি: শক, হাইপারন্যাট্রিমিয়া, ব্লাড ট্রান্সফিউশন, রিসাসিটেশন, ফ্লুইড চ্যালেঞ্জেস আর ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, এগুলো একটু মাথায় রাখবে। মানে এটা ইউজুয়ালি NaCl আমরা ইউজ করি। রিঙ্গল ল্যাক্টেট কোথায় ইউজ করি? ডিহাইড্রেশন, বার্নস, ইউজুয়ালি বার্নসটা খুব বেশি ভালো করে মনে রাখবে। এখানে এই ক্ষেত্রে তোমার আইসোটনিকের ক্ষেত্রে শকটা খুব ভালো করে মনে রাখবে। আর তোমার আইসোটনিক ডেক্সট্রোজ 5% ইন ওয়াটার, সেক্ষেত্রেও আমরা ফ্লুইড লসেতে ইউজ করি। হাইপারন্যাট্রিমিয়া ডিহাইড্রেশন ইউজ করি, বাট সবসময় প্রেফার্ড ফ্লুইড ইজ RL বা তোমার NS। তাই সবসময় যখন অপশানসে দুটোই থাকবে তুমি সবসময় চেষ্টা করবে NSকে রাইট আনসার দিতে। যদি NS না থাকে অ্যান্ড দেন তোমার D5 ইন 10% মানে ডেক্সট্রোজ 5% ইন ওয়াটার থাকে, সেক্ষেত্রে তুমি সেটা রাইট দিতে পারো। আচ্ছা, চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 3, which assessment finding would lead nurse to suspect that a patient's IV has infiltrated? ঠিক আছে, এমন কোন অ্যাসেসমেন্ট করলে নার্স বুঝবে যে পেশেন্টের IV ইনফিলট্রেটেড হয়ে গেছে? ঠিক আছে, অপশন এ আছে দেখো, ইন পাস্ট আওয়ার্স অনলি 50। আচ্ছা, ইনফিলট্রেটেড মানে কি? ইনফিলট্রেটেড মানে তোমার যে ইনসারশন সাইটটা আছে, সেই সাইডটা তোমার পেল হয়ে যায়, একটু ফ্যাকাশে টাইপের লাগে, ফুলে যেতে পারে এবং ঠান্ডা লাগে। ঠিক আছে। আচ্ছা, আর তোমার ফ্লো রেটটা না ডিক্রিজ হয়ে যায় যখন ইনফিলট্রেশন হয়। তাহলে এমন কোন অ্যাসেসমেন্ট ফাইন্ডিংটা থাকলে পেশেন্টের মানে নার্সের মনে হবে যে পেশেন্টের IV তোমার ইনফিলট্রেটেড হয়ে গেছে? তাহলে দেখো, অপশান এতে আছে, ইন পাস্ট আওয়ার অনলি 50 ml অফ ফ্লুইড হ্যাজ ইনফিউজড। আগের মানে 1 ঘন্টা আগে তোমার এ থেকে আমরা বুঝতে পারি যে 1 ঘন্টা আগে 50 ml ফ্লুইড তোমার দেওয়া হয়েছে। এটা তোমার রাইট আনসার না, কারণ 50 ml এর থেকে অনেক বেশি ফ্লুইড দিলেও তোমার পেশেন্টের যদি প্যাটেন্সি থাকে বা তোমার ফ্লুইড লিক যদি না হয়, তাহলে তোমার ইনফিলট্রেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা ইজ নট দ্য রাইট আনসার। অপশান বি দেখো, দ্য ইনসারশন সাইট ইজ রেড, হট অ্যান্ড সোলেন। রেড, হট আর সোলেন কখন হয়? ইউজুয়ালি রেড, হট অ্যান্ড সোলেন তোমার যখন এক্সট্রা ভেসেশন হয় সেক্ষেত্রে তোমার রেড, হট, সোলেন হতে পারে। বাট তোমার যখন ইনফিলট্রেটেড হয় ইউজুয়ালি তোমার পেল, কুল আর ইডেমেটাস হয়।
ঠিক আছে। পেল, কুল আর ইডেমাটাস, এটা তোমার ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে হয়। পেশেন্ট টেম্পারেচার হ্যাজ রাইজেন টু 38.3 ডিগ্রি সেলসিয়াস। দেখো পেশেন্টের টেম্পারেচার বাড়তে পারে, সেটা তোমার হয়তো সেপ্টিসেমিয়া বা কোনো হয়তো তুমি স্টেরাইল এতে তুমি ক্যানুলা ইনসার্ট করোনি, সে কারণে তোমার হয়তো কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে তোমার হতে পারে ইনফেকশন, বা তোমার অতিরিক্ত পেনের কারণে তোমার ইনফেকশন হতে পারে, ডিসচার্জের কারণে হতে পারে, বাট ইনফিল্ট্রেশনের সাথে ডিরেক্টলি পেশেন্ট টেম্পারেচারে কোনো তোমার মানে নেই, কানেকশন নেই। অপশন বি দেখো, দ্য সাইট ইজ পেল, কুল, সোলেন অ্যান্ড পেনফুল। অপশন ডি ইজ রাইট আনসার। আমি এখনই বললাম পেল, কুল হবে, ঠান্ডা লাগবে, পেল ফ্যাকাশে টাইপের হবে, অ্যান্ড সোলেন হবে এবং পেনফুলও হতে পারে। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমি কয়েকটা ছবি দিয়েছি, দেখো নর্মাল কি, যখন ক্যানুলাটা তোমার ভেনের মধ্যেই আছে, তাই তো, যখন ইনফিল্ট্রেশন হচ্ছে তখন তোমার মানে যে সারাউন্ডিং টিস্যুসগুলোতে আছে সেখানে তোমার একটু করে লিক করে যাচ্ছে, কিন্তু তোমার যখন এক্সট্রাভেসেশন হচ্ছে সেক্ষেত্রে তোমার অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ইনফিল্ট্রেশনে আমাদের সাইন্স অ্যান্ড সিমটমস কি ইউজুয়ালি পেল, কুল আর ইডেমেটাস, এবং তোমার ওই যে ফ্লো রেটটা না ডিক্রিজ হয়ে যায়। যে কোনো তোমার ক্যানুলার পেটেন্সি খারাপ হোক বা যদি লিকিং হয় তাহলে তোমার ঠিকভাবে যাবে না, তাহলে সেক্ষেত্রে তোমার ফ্লো রেট তো ডিক্রিজ হবে। আচ্ছা, আর তোমার এক্সট্রাভেসেশনের ক্ষেত্রে কি হয়, এক্সট্রাভেসেশনের ক্ষেত্রে তোমার যে কোনো ধরো কোনো ড্রাগস দিচ্ছ বা কেমোথেরাপি ড্রাগস যেমন খুব বেশি ফেটাল হয় বা তোমার খুব বেশি সাইড ইফেক্টস থাকে, কেমোথেরাপি ড্রাগস বা যে কোনো ভ্যাসিকান ড্রাগস তোমার সারাউন্ডিং টিস্যুতে পুরো স্প্রেড করে যায়। ইনফিল্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছিল, ফ্লুইড লিক করছে সারাউন্ডিং টিস্যুতে, কিন্তু সে ফ্লুইড লিক করছে এবং অতটা সিভিয়ার হয় না। বাট তোমার এক্সট্রাভেসেশনের ক্ষেত্রে কিন্তু তোমার ফ্লুইড লিক করছে, মানে ওটা ফ্লুইড না, ড্রাগসও হতে পারে, দুটোই হতে পারে, ড্রাগস বা ফ্লুইডস, ইউজুয়ালি ড্রাগস, কারণ ড্রাগসের সাইড ইফেক্টস বেশি থাকে। কেমোথেরাপি ড্রাগস বা যে কোনো বেসিকান ড্রাগস যেগুলো তোমার সারাউন্ডিং টিস্যুতে এফেক্ট করছে, যার কারণে এরকম অবস্থা হতে পারে, পুরো হাত তোমার রেডনেস হয়ে গেছে, সোয়েলিং হয়ে গেছে, বার্নিং একটা সেন্সেশন হচ্ছে, তাহলে এগুলো হতে পারে। ব্লিস্টার্সও দেখা যেতে পারে। ঠিক আছে, এছাড়াও তোমার ধরো দেখো ব্লিস্টার্স, এটাও তোমার একটা এক্সট্রাভেসেশনের তোমার ইমেজ, এটা কিন্তু ইনফিল্ট্রেশনের ইমেজ। দেখো হাতটা ফুলে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে কয়েকটা জাস্ট তিনটের ডিফারেন্স একটু ছবির সাথে যাতে বুঝতে পারো তাই রেখেছি। ফ্লেবাইটিস কখন, যখন ক্যানুলাটা বড় হয়ে গেছে আর তোমার ভেনটা ছোট, সেক্ষেত্রে তোমার ফ্লেবাইটিস হতে পারে। এখানেও তোমার পেন হতে পারে, ডিসচার্জ হতে পারে, রেডনেস হতে পারে। দেখো যেখানটা তো ক্যানুলা আছে শুধু সেই জায়গাটাই রেডনেস, তার মানে কি দের ইজ মানে যে ক্যানুলাটা আমরা ইউজ করেছি সেই মানে ক্যানুলার সাইজটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ভেন, তাই সে কারণে ফ্লেবাইটিস হয়েছে। ইনফিল্ট্রেশন তো আমি বললাম তোমার ইউজুয়ালি তোমার একটু কালার চেঞ্জ হয়, লোকাল সোয়েলিং হয়, ডিসকালারেশন হয়, আর কোল্ড হয়, যখন তুমি টাচ করবে তোমার ওটা কোল্ড হবে। দেখো টেম্পারেচার চেঞ্জ, কোল্ড উইথ আইভি ফ্লুইড। এক্সট্রাভেসেশনের ক্ষেত্রে কি ভেসিকান এজেন্ট ইন আইভি লিক্স ইনটু দ্য সারাউন্ডিং টিস্যু, যার কারণে সিরিয়াস ড্যামেজ হয়। ঠিক আছে, আচ্ছা এইখানে তোমার পেন হতে পারে, সোয়েলিং হতে পারে, ডিসকালারেশন, এরিদেমা অর হেমাটোমা। ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা,